নমস্কার। বন্ধুদের সাথে মিলে ব্যবসা করার স্বপ্নটা অনেকেই দেখেন, কিন্তু একটা দারুণ আইডিয়া থাকলেই তো আর সবকিছু হয়ে যায় না, তাই না? ব্যবসার আইনি কাঠামোটা যদি ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু সেই স্বপ্ন একটা দুঃস্বপ্ন হয়ে যেতে পারে। তো চলুন আজ আমরা পার্টনারশিপ আর এলএলপির মধ্যেকার মূল পার্থক্যগুলো একদম সহজ করে বুঝি, যাতে ব্যবসার জন্য সঠিক সিদ্ধান্তটা নেওয়া যায়। বিশ্বের অনেক বড় বড় ব্যবসায়ী কিন্তু বন্ধুদের হাত ধরে শুরু হয়েছে। তবে শুধু একটা ভালো আইডিয়া আর মুখের কথায় কিন্তু ব্যবসা চলে না। এর আইনি দিকগুলো যদি পরিষ্কার না থাকে, তাহলে বন্ধুত্ব আর ব্যবসা দুটোই কিন্তু বিপদে পড়তে পারে। দেখুন, একা একা ব্যবসা করলে, যখন কেউ একজন সোল প্রোপ্রাইটার হন, তখন তার টাকা পয়সা আর ম্যানেজ করার ক্ষমতা দুটোই বেশ সীমিত থাকে। আর ঠিক এই কারণেই তো পার্টনারশিপ বা দল বেঁধে ব্যবসা করার আইডিয়াটা এত জনপ্রিয়। তো এই একসাথে কাজ করার সবচেয়ে কমন বা ক্লাসিক উপায়টাই হলো একটা পার্টনারশিপ ফার্ম তৈরি করা। কিন্তু এর একটা নির্দিষ্ট আইনি মানে আছে, একটা কাঠামো আছে, যেটা বোঝাটা খুব খুব জরুরি। ভারতের পার্টনারশিপ অ্যাক্ট ১৯৩২ বলছে, এটা হলো এমন একটা সম্পর্ক যেখানে কয়েকজন মিলে একটা ব্যবসার লাভ ভাগ করে নেওয়ার জন্য রাজি হন। মানে মূল ভিত্তিটাই হলো একটা চুক্তি। একটা পার্টনারশিপের মধ্যে কয়েকটা জিনিস থাকতেই হবে, যেমন একটা চুক্তি, ব্যবসার উদ্দেশ্য আর লাভ ভাগাভাগির ব্যাপার। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে রিস্কি যে কনসেপ্টটা, সেটা হলো মিউচুয়াল এজেন্সি। ভাবুন তো একবার, এর মানে হলো আপনার পার্টনার যদি আপনার সাথে কথা না বলেই ব্যবসার নামে একটা বড় লোন নিয়ে নেন, সেই লোন শোধ করার জন্য কিন্তু আপনিও সমানভাবে দায়ী থাকবেন। আর এই ট্র্যাডিশনাল মডেলে একটা বেশ বড়সড় প্রায়ই এড়িয়ে যাওয়া হয় এমন একটা বিপদ কিন্তু লুকিয়ে আছে। ব্যাপারটা একটু ভেবে দেখুন, যদি কোনো কারণে ব্যবসাটা ফেল করে বা দেনায় ডুবে যায়, তাহলে শুধু ব্যবসার সম্পত্তি নয়, পার্টনারদের নিজেদের বাড়ি, গাড়ি, পার্সোনাল অ্যাসেটও কিন্তু ঝুঁকির মুখে পড়ে যেতে পারে। এটাকে আইনের ভাষায় বলে আনলিমিটেড লায়াবিলিটি বা সীমাহীন দায়। মানে সোজা বাংলায়, দেনা মেটাতে পাওনাদাররা শুধু ব্যবসার অ্যাসেট নয়, পার্টনারদের ব্যক্তিগত সম্পত্তি পর্যন্ত চলে আসতে পারে। এটাই পার্টনারশিপের সবচেয়ে বড় ঝুঁকি। তো এই যে সীমাহীন দায়ের একটা বিশাল ঝুঁকি, এটার সমাধান হিসেবেই ২০০৮ সালে একটা নতুন, আরও স্মার্ট আর ফ্লেক্সিবল একটা সিস্টেম আনা হলো। এর নাম হলো লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ বা এলএলপি। সোজা কথায়, এটা এমন একটা হাইব্রিড মডেল যেখানে পার্টনারশিপের মতো কাজের স্বাধীনতা বা ফ্লেক্সিবিলিটি আছে, আবার একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো করে লায়াবিলিটি থেকেও সুরক্ষা পাওয়া যায়। আর এখানেই এলএলপির আসল সুবিধাগুলো। প্রথমত, ব্যবসাটা নিজেই একটা আলাদা আইনি পরিচয় পায়। মানে এটা তার পার্টনারদের থেকে আলাদা একটা সত্তা। আর এর সবচেয়ে বড় সুবিধা হলো, পার্টনার্সদের দায় তাদের বিনিয়োগ করার টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকে। ব্যবসার দেনার জন্য তাদের ব্যক্তিগত সম্পত্তিতে কেউ হাত দিতে পারবে না। আচ্ছা, চলুন তাহলে এবার দুটোকে সামনাসামনি রেখে দেখি পার্থক্যটা ঠিক কোথায় আর কোনটা বেশি সুবিধাজনক। এক কথায় বলতে গেলে এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎটা হলো লায়াবিলিটি বা দায়ের ধরনে। একদিকে সীমাহীন দায় আর অন্যদিকে সীমিত দায়। দেখুন, একটা পার্টনারশিপ ফার্মের রেজিস্ট্রেশন কিন্তু বাধ্যতামূলক নয়। এটা একটা চুক্তির উপর ভিত্তি করে চলে। কিন্তু একটা এলএলপি তৈরি করতে গেলে আইন মেনে সরকারের কাছে বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করাতেই হবে। আর এই রেজিস্ট্রেশনের ফলেই এলএলপি একটা আলাদা আইনি সত্তা বা সেপারেট লিগ্যাল এন্টিটি হয়ে ওঠে। এই কাঠামোর প্রভাব কিন্তু আরও অনেক দূর পর্যন্ত যায়। যেমন ধরুন, পার্টনারশিপ ফার্ম কোনো পার্টনারের মৃত্যু হলে বা তিনি চলে গেলে ভেঙে যেতে পারে, কিন্তু এলএলপি চলতেই থাকে, কারণ ওটা একটা আলাদা সত্তা। আবার এলএলপিতে যত খুশি পার্টনার থাকতে পারে, এমনকি বিদেশি নাগরিকরাও পার্টনার হতে পারেন, যেটা সাধারণ পার্টনারশিপে সম্ভব নয়। আচ্ছা, একটা ইন্টারেস্টিং প্রশ্ন কিন্তু মাথায় আসতেই পারে। ধরুন, একটা ট্র্যাডিশনাল পার্টনারশিপ আছে, কিন্তু কোনো লেখাপড়া চুক্তি বা যাকে পার্টনারশিপ ডিড বলে সেটা নেই। তখন কি হবে? আইন কি বলে? সাধারণত পার্টনারশিপ কিভাবে চলবে তার সব নিয়মকানুন একটা পার্টনারশিপ ডিডে লেখা থাকে। কিন্তু যদি সেটা না থাকে, তখন কিন্তু আইন নিজেই কিছু ডিফল্ট বা স্বয়ংক্রিয় নিয়ম ঠিক করে দেয়। আর এই ডিফল্ট নিয়মগুলো কিন্তু বেশ অবাক করার মতো। যেমন, কে কতটা খাটল বা কে কত টাকা দিল সেটা বড় কথা নয়। লাভ লোকসান সবার মধ্যে সমান ভাগে ভাগ হবে। আর কোনো পার্টনারই কিন্তু কোনো স্যালারি বা মাইনে পাবে না, এমনকি ক্যাপিটালের ওপর কোনো সুদও পাবে না। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায় যে ব্যবসার ভবিষ্যতের জন্য কোন কাঠামোটা বেছে নেওয়া উচিত। লক্ষ্যটা কি, একটা সহজ সাধারণ চুক্তি নাকি ব্যক্তিগত সম্পদের সম্পূর্ণ সুরক্ষা? ব্যবসাটাকে ছোট রাখতে চান নাকি ভবিষ্যতে অনেক বড় করার পরিকল্পনা আছে?
এই প্রশ্নগুলোর উত্তরই কিন্তু সঠিক পথটা দেখিয়ে দেবে। তাই ভালো করে ভেবে বিচার করে ব্যবসার কাঠামোটা বেছে নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।